প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অ্যালকোহল ফেনল ইথার অধ্যায়ের পঞ্চম পর্বে অর্থাৎ লেকচার 5-এ আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যালকোহলের ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। অ্যালকোহলের ভৌত ধর্ম আমরা জানব। তো অ্যালকোহলের যে সমস্ত ভৌত ধর্মগুলো আমরা জানব সেইগুলো হলো তাদের ফিজিক্যাল স্টেট, কালার এবং তাদের অর্ডার, সলিবিলিটি এবং তাদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট। এই তিন ধরনের সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়। নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলোর ক্ষেত্রে যাদের হচ্ছে আণবিক গুরুত্ব কম, সেই সমস্ত অ্যালকোহলগুলোর ক্ষেত্রে তাদের যে গন্ধ কিন্তু কোনোরূপ যে গন্ধ যেটা আমরা পাই, স্মেল পাই যেটা, সেই স্মেলটা কিন্তু একটা নির্দিষ্ট স্মেল হয়, অর্থাৎ গন্ধযুক্ত হবে। এবং তাদের যদি আমরা কালার দেখি, কালারটা কিন্তু বর্ণহীন হয়। এবং তাদের যদি স্টেট দেখি, ফিজিক্যাল স্টেট অর্থাৎ অবস্থা, তারা কিন্তু প্রশম যে তরল, সেই তরলের রূপে ধারণ করে থাকে। যদি আমরা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালকোহলগুলো গন্ধহীন হয়ে যায় এবং তারা মোমের মতো যে কঠিন পদার্থ অবস্থায় কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে উচ্চ আণবিক গন্ধহীন হয় এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এরা হচ্ছে প্রশম এবং মোমের মতো অবস্থায় থাকে। কঠিন পদার্থ হয়। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা বা সলিবিলিটি যদি আমরা দেখি, তাহলে অপেক্ষাকৃত যে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট যে সমস্ত অ্যালকোহলগুলো আছে, সেই অ্যালকোহলগুলো কিন্তু জলের থেকেও অনেক হালকা হয়। ঠিক আছে, এবং যদি আমরা জলের সাথে তাদের মিশ্রণ ঘটাই, তাহলে যে কোনো অনুপাতে কিন্তু তারা দ্রবীভূত হতে পারে। জলের সাথে যে কোনো অনুপাতে দ্রবীভূত হতে পারে। এইগুলো কিন্তু কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলোর ক্ষেত্রে আমরা দেখব। ঠিক আছে, যদি আমরা উদাহরণ দেখি, তাহলে মিথানল কম আণবিক গুরুত্ব বিশিষ্ট, বা ইথানল, বা যদি আমরা দেখি প্রোপানল, এই সমস্ত অ্যালকোহলগুলোর ক্ষেত্রে আমরা এই ধর্মটা দেখে থাকব দ্রাব্যতার দিক থেকে। ঠিক আছে, যদি আমরা এদের কারণ ব্যাখ্যা করি যে এদের যে কোনো অনুপাতে দ্রবীভূত হওয়ার কারণটা কি, সেই কারণটার বিচারে যদি আমরা তাদের দেখি, তাহলে কিন্তু কারণগুলোর মধ্যে এক নাম্বার যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, এক নাম্বার। আর দ্বিতীয়ত যেটা আমরা জানব, 2 নম্বর, যেটা আণবিক গুরুত্ব বৃদ্ধির জন্য একটা প্রভাব আমরা দেখব, সেই কারণে। তারপর 3 নম্বর যেগুলো আমরা আলোচনা করব সেইগুলো পরপর পয়েন্ট করে নিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বলতে পারি যে সমস্ত অ্যালকোহলগুলোকে আমরা দেখব, তাদের যদি আইসোমার অবস্থান করে, সেই সমাবয়বী অ্যালকোহলগুলোর ক্ষেত্রে পার্শ্ব শৃঙ্খলের সংখ্যার ওপর একটা প্রভাব থেকে যায়। এই 3 ধরনের প্রভাবের জন্য এদের দ্রাব্যতার কিন্তু পরিবর্তন ঘটবে। সেইগুলো আমরা একটা একটা করে আলোচনা করছি। হাইড্রোজেন বন্ডিংয়ের প্রভাব যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব
দেখো যখন অ্যালকোহলকে আমরা জলের মধ্যে দ্রবীভূত করব, জলে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়ে যাচ্ছে কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলো। এর কারণ হাইড্রোজেন বন্ড করছে, জলের অণুর সঙ্গে তারা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে থাকে। ঠিক আছে, তো এই হাইড্রোজেন বন্ডিং যে করার জন্য বা হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য যে শর্তটা দরকার ছিল, সেই শর্তগুলো কিন্তু এই অ্যালকোহলগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ হচ্ছে। কারণ অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখেছি যে OH গ্রুপের অবস্থান রয়েছে। ঠিক আছে, এই OH গ্রুপ আর আরেকটা অংশ আছে হাইড্রোকার্বন গ্রুপ। এটা তো হাইড্রোকার্বন গ্রুপ, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যালকোহলীয় গ্রুপ। তো এই যে হাইড্রোকার্বন গ্রুপ, এই হাইড্রোকার্বন গ্রুপটা কিন্তু অধ্রুবীয়, বা যেটাকে আমরা বলতে পারি নন পোলার। আর অ্যালকোহলীয় গ্রুপ এটা কিন্তু হয়ে যাবে ধ্রুবীয় প্রকৃতির, যেটাকে আমরা বলবো ইংরেজিতে পোলার। ঠিক আছে, তাহলে এই দুটো গ্রুপের মধ্যে দেখো OH গ্রুপে এখানে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট রয়েছে, যেটা হচ্ছে অক্সিজেন, এবং তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে। প্লাস তার সাথে সাথে যদি আমরা জলের ক্ষেত্রে দেখি, জলের ক্ষেত্রেও কিন্তু একটা হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন আছে একটা অক্সিজেনের সাথে। ঠিক আছে, ফলে এদের যখন হাইড্রোজেন বন্ডিংটা হবে, তখন কিন্তু এই হাইড্রোজেন অ্যালকোহলীয় গ্রুপের যে OH, সেখানে H এর সাথে কিন্তু অক্সিজেন কি হবে, হাইড্রোজেন বন্ড করবে। আর দুটো হাইড্রোজেন যে রয়ে গেল, সেই দুটো হাইড্রোজেন আবার কি করবে, অ্যালকোহলীয় OH এর সাথে হাইড্রোজেন বন্ড এইভাবে কিন্তু ফরমেশন করবে। ঠিক আছে, আবার চেনভাবে কিন্তু এই হাইড্রোজেন বন্ডিংটা কন্টিনিউ থাকবে। এটাকে আমরা বলে দেবো হাইড্রোজেন বন্ডিং বা H বন্ডিং। ঠিক আছে, তো H বন্ডিং, তো এখানে হাইড্রোকার্বন যে গ্রুপটা রয়েছে নন পোলার গ্রুপ, তার কিন্তু একটা প্রভাব রয়ে যায় হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে। যখন আমরা নিম্ন আণবিক ভর বা গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে দেখব, সেই ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোকার্বনের গ্রুপটার প্রভাব কম থাকে। কারণ সেই ক্ষেত্রে এই অ্যালকোহলীয় গ্রুপ অর্থাৎ ধ্রুবীয় যে গ্রুপটা বা পোলার গ্রুপটা ছিল OH, তার প্রভাবটা কিন্তু বেশি পরিমাণ থেকে যায়, যার জন্য এই নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলো হাইড্রোজেন বন্ডিং যে ফরমেশন করবে, সেই হাইড্রোজেন বন্ডিং বেশি পরিমাণ ফরমেশন করে থাকে, এবং তারা কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফরমেশন করে। যেমন যদি আমরা একটা উদাহরণ নিই নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে, যেমন ধরে নিচ্ছি আমরা ইথানল। ঠিক আছে, ইথানল নিলাম। এই ইথানল জলের সাথে কিভাবে হাইড্রোজেন বন্ডিং করবে সেটা আঁকছি, দেখো। আবার এই জলের হাইড্রোজেনের সাথে ইথানলের যে O আছে, সে অক্সিজেনের সাথে আবার হাইড্রোজেন বন্ডিং করবে। আবার যে তোমার ইথানলের হাইড্রোজেন আছে, তার সাথে জলের O হাইড্রোজেন বন্ডিং করবে। এইভাবে কিন্তু চেন গঠন করে। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতে থাকবে চেন। ফলে তারা সংগঠিত হয়ে একটা বৃহৎ আণবিক ভর বিশিষ্ট সৃষ্টি করে, যার জন্য তাদের কি হবে, স্ফুটনাঙ্ক পরবর্তীকালে দেখব স্ফুটনাঙ্কটাও বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন বন্ডিংগুলো আমি দেখালাম, এইগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, কিন্তু যদি আমরা উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে কিন্তু এই হাইড্রোকার্বন গ্রুপ যেটা হচ্ছে অধ্রুবীয় বা নন পোলার,
তাদের কিন্তু প্রাধান্যটা বাড়তে থাকে। কারণ যখন আমরা আণবিক গুরুত্ব বাড়ছে অ্যালকোহলের, তখন কিন্তু এই হাইড্রোকার্বন গ্রুপের সংখ্যাটা, হাইড্রোকার্বন যে গ্রুপ সেটা লম্বা চেন উৎপন্ন করছে, অর্থাৎ অনেকগুলো কার্বন অনেকগুলো হাইড্রোজেনের সংযুক্তি আছে, ফলে তাদের আণবিক ভরটাও বেড়ে যাবে। ফলে এইখানে অধ্রুবীয় বা নন পোলার যে হাইড্রোকার্বন গ্রুপ তার কিন্তু এইখানে প্রাধান্যটা বেশি হয়ে যায়, তখন OH এর প্রাধান্যটা কমে যাবে। ধ্রুবীয় যে পোলার OH আছে তার প্রাধান্যটা কমে যায়। ফলে হাইড্রোকার্বনের প্রাধান্য যদি বেশি হয় তখন কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ের প্রবণতাটা কমতে থাকবে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলোর ক্ষেত্রে হাইড্রোকার্বন গ্রুপের যে প্রাধান্য সেটা কিন্তু অনেকটা বাড়ে, যার জন্যই এদের হাইড্রোজেন বন্ডিং প্রবণতাটা তুলনামূলকভাবে কমতে থাকবে। ঠিক আছে, তাই আমরা বলতে পারবো যে উচ্চ আণবিক ভর বা গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং যে প্রবণতা সেটা খুবই কম হয়, যার জন্য জলে তারা অদ্রাব্য হয়ে যায়। ঠিক আছে, জলে অদ্রাব্য হয়। বোঝা গেল? উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলো জলে অদ্রাব্য, আর নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলো জলে কিন্তু দ্রাব্য হবে। যদি সমবায়বী বা আইসোমার যে সমস্ত অ্যালকোহলগুলো হয় সেই ক্ষেত্রে পার্শ্ব শাখার সংখ্যা যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর কারণটা কি? এর কারণটা দেখো, যখন পার্শ্ব শৃঙ্খলের শাখা বৃদ্ধি পাবে, ঠিক আছে, বা পার্শ্ব শাখা যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে অধ্রুবীয় এবং জল বিকর্ষী হাইড্রো যে কার্বন তার গ্রুপের যে পৃষ্ঠতলের পরিমাণ, সেই পৃষ্ঠতলের পরিমাণের প্রাধান্যটা যে ক্রমশ হ্রাস পায়, ফলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কারণটা কি বলতে পারি? কারণটা আমাদের হবে যে পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধিতে অধ্রুবীয় ও জল বিকর্ষী হাইড্রোকার্বন গ্রুপের পৃষ্ঠতলে পরিমাণটা কি হবে? হ্রাস পায়। পরিমাণ তথা প্রাধান্য হ্রাস পায়। ঠিক আছে, এই হ্রাস পাওয়ার জন্যই কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দেখি। যেমন হচ্ছে এন বিউটাইল অ্যালকোহল, এন বিউটাইল অ্যালকোহল এর দ্রাব্যতা যদি আমরা 100 গ্রামে দেখি তাহলে 7.9 গ্রাম হবে। ঠিক আছে, 100 গ্রামের সাপেক্ষে যদি আমরা দেখি। আবার যদি আমরা আইসোবিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, আইসোবিউটাইল অ্যালকোহল এদের ক্ষেত্রে 100 গ্রামের তুলনায় যদি আমরা দেখি তাহলে 10 গ্রাম হয় 100 গ্রামের সাপেক্ষে। আবার যদি টার্সিয়ারি বিউটাইলের দেখি আমরা, টার্সিয়ারি বিউটাইল, তো এইখানে দেখো ওপর থেকে যত নিচের দিকে যাচ্ছি পার্শ্ব শৃঙ্খলের যে শাখা সে শাখাটা বৃদ্ধি পাচ্ছে, লং চেনটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে? পার্শ্ব শৃঙ্খলে পরিণত হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই আইসোমার অ্যালকোহলের বিভিন্ন আইসোমার, ফলে এদের পার্শ্ব শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের যে হাইড্রোকার্বন গ্রুপ সেই হাইড্রোকার্বন গ্রুপের প্রাধান্যটা তুলনামূলকভাবে কমতে শুরু করে, ফলে এদের দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। দেখো যখন এন বিউটাইলের ক্ষেত্রে দেখছিলাম তখন 7.9 গ্রাম 100 গ্রামের সাপেক্ষে, আবার যখন আইসোবিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে যখন দেখলাম তখন কিন্তু 10 গ্রাম 100 গ্রামের সাপেক্ষে। আবার যখন আমরা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল দেখছি তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ দ্রাব্যতাটা অসীম পর্যন্ত হয়ে যায়। তাহলে এখানে দ্রাব্যতাটাও ক্রমশ বৃদ্ধি পাবে।
বোঝা গেল। আমরা গ্লিসারল আর হচ্ছে গ্লুকোজ নিচ্ছি, তাহলে গ্লিসারলের ক্ষেত্রে দেখো এখানে যে তোমার ওইচ গ্রুপ ধ্রুবীয় যে বা পোলার গ্রুপটা যেটা আছে তার সংখ্যা কিন্তু এখানে 3টি, ঠিক আছে, 3টি হচ্ছে। আবার গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি হয়। ফলে এখানে ওইচের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ওইচ যে গ্রুপ, ঠিক আছে, গ্রুপের সংখ্যা যদি বাড়ে, সংখ্যা বৃদ্ধি পেলে জলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো এরা গ্লিসারল বা গ্লুকোজ এরা কিন্তু জলে অত্যাধিক পরিমাণ দ্রাব্য হয়। তাহলে আমরা বলে দিতে পারি গ্লিসারল, গ্লুকোজ জলে অত্যন্ত দ্রাব্য, ক্লিয়ার। স্ফুটনাঙ্ক বা বয়েলিং আজ পয়েন্ট, ঠিক আছে। তো বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে দেখবে যে কোনো অ্যালকোহলের যে স্ফুটনাঙ্ক তা কিন্তু সম আণবিক ভরবিশিষ্ট অ্যালকেন বা ইথারের থেকেও কিন্তু বেশি হয়। কেন বেশি হয়? এর কারণটা হচ্ছে যে অ্যালকোহলগুলো আমরা দেখি, দেখো সাধারণত যে অ্যালকোহল তারা কিন্তু নিজেদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর সংগুণিতক রূপে একটা অতিকায় অনুরূপে অবস্থান করে, যার জন্য তাদের স্ফুটনাঙ্ক বেশি হয়, ঠিক আছে। কিন্তু সেই তুলনায় অ্যালকোহল বা ইথার এরা কিন্তু নিজেদের মধ্যে কোনোরূপ হাইড্রোজেন বন্ধন করে না। এরা কেবলমাত্র ভ্যান ডার ওয়াল ফোর্স এবং তাদের দ্বিমেরু আকর্ষণ বলের দ্বারাই কিন্তু তারা অবস্থান করে, তাই তাদের আণবিক যে ভর সেটা অনেকটাই তুলনামূলক কি হয়, একই হলেও তাদের স্ফুটনাঙ্কটা কম হবে, ঠিক আছে। তাহলে দেখো ইথানল যদি আমরা ধরি, ইথানলের ক্ষেত্রে দেখো ইথানল তারা পরস্পর হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করবে, যে হাইড্রোজেন বন্ডটা করবে সেটা হয়ে যাবে ইন্টার মলিকুলার এইচ বন্ডিং বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। তারা সংগুণিতক রূপে অবস্থান করে, অর্থাৎ অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে, ফলে তাদের অতিকায় অণু সৃষ্টি হয় যা তুলনামূলকভাবে তাদের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়, ঠিক আছে। কিন্তু যদি ইথারের ক্ষেত্রে দেখি বা অ্যালকেনের ক্ষেত্রে দেখি, তারা কিন্তু একক অনুরূপে অবস্থান করে এবং তারা পরস্পর যে ভাবে যুক্ত থাকে তা হচ্ছে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, আর দ্বিতীয়ত হচ্ছে ডাইপোল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ ডাইপোল আকর্ষণের দ্বারা তারা কিন্তু থাকে, তাই একক অনুরূপে অবস্থান তাদের বেশি প্রাধান্য পায়। ফলে এদের যে স্ফুটনাঙ্ক ইথার বা অ্যালকেনের ক্ষেত্রে তাদের স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। যেমন যদি আমরা ইথারের ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা দেখি, তা হয়ে যাবে ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে -24.9 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর যদি আমরা এর সমতুল্য একটা প্রোপেন নিই, তার স্ফুটনাঙ্কটা হয়ে যাবে তোমার -42 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি আমরা এই সংগুণিতক আকারে ইথানলকে দেখি, তার স্ফুটনাঙ্ক হয়ে যাবে 78.7 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ওকে, বোঝা গেল। কিন্তু এদের যদি আণবিক ওজনটা আমরা দেখি, এটা তো বয়লিং পয়েন্ট, যদি আণবিক ওজনটা দেখি, মলিকুলার ওয়েটটা দেখি এদের, ঠিক আছে, একক অণুর ক্ষেত্রে ইথানলের তার আণবিক ভরটা হয়ে যাবে 46, আর যদি আমরা ইথারের ক্ষেত্রে দেখি তার আণবিক ভরটা হয়ে যাবে তোমার হচ্ছে 46, ঠিক আছে, এটাও 46, এটাও 46। আবার যদি আমরা যে প্রোপেনের ক্ষেত্রে দেখি, তার আণবিক ভরটা হয়ে যাবে প্রায় 44 কাছাকাছি, ঠিক আছে। ফলে এদের আণবিক ভরের কিন্তু তেমন কিছু পার্থক্য নেই, এখানে পার্থক্য একটাই, এরা হাইড্রোজেন বন্ড করছে ইথানলগুলো, আর
ডাইমিথাইল ইথার বা প্রোপেনের ক্ষেত্রে এটা কিন্তু হাইড্রোজেন বন্টন করছে না, যার জন্য স্ফুটনাঙ্কের এই বিস্তর পার্থক্য। দেখো, যদি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারসারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যদি তাদের বয়লিং পয়েন্ট দেখি, অবজারভেশন করি, তাহলে দেখব প্রাইমারি অ্যালকোহলের যে বয়লিং পয়েন্টটা তুলনামূলক বেশি হয়, তারপর সেকেন্ডারি, তারপর টারসারি, অর্থাৎ প্রাইমারি থেকে একদম টারসারি অ্যালকোহল পর্যন্ত যত আমরা যাব তত কিন্তু তাদের বয়লিং পয়েন্ট ক্রমশ হ্রাস পাবে। তাহলে আমাদের যে স্ফুটনাঙ্কের যদি ক্রম দেখি, তাহলে ক্রমটা কি হবে? প্রথমে কিন্তু প্রাইমারি অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 3rd ডিগ্রি অ্যালকোহল। তো এই পরিবর্তনের কারণটা কি? এর পরিবর্তনের কারণ হচ্ছে, যেহেতু আমরা একই আণবিক সংকেত বিশিষ্ট আইসোমার নিয়েছি অ্যালকোহলের, তাহলে এদের পরিবর্তনটা কেন হচ্ছে? কারণ যখন আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে টারশিয়ারি অ্যালকোহলের দিকে যাব, তখন তাদের পার্শ্ব শৃঙ্খলের যে শাখা সেটা কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। পার্শ্ব শৃঙ্খলের শাখা বাড়ছে, ফলে তাদের যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমলে তাদের ভ্যান ডার ওয়াল ফোর্সের যে আকর্ষণ সেটা তুলনামূলকভাবে কমবে, ঠিক আছে? ফলে কমার সাথে সাথে তাদের যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার যে প্রবণতা, যেটা স্টেরিক্যালি হিন্ডার্স হচ্ছে, সেই সৃষ্টির হিন্ডার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? যার জন্য অ্যালকোহলের যদি আমরা স্ফুটনাঙ্ক দেখি, একই আণবিক সংকেত বিশিষ্ট অ্যালকোহলের যে আইসোমার তাদের মধ্যে, তাহলে কিন্তু 1 ডিগ্রি বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপরে 3rd ডিগ্রি হয়। এদের কারণটা কিন্তু আমরা পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এই দুটো কারণ হবে, ভ্যান ডার ওয়াল ফোর্সের হ্রাস পায়, ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমার সাথে সাথে, আর পার্শ্ব শাখা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড গঠনের যে স্টেরিক হিন্ডারেন্স সৃষ্টি, সেটা কিন্তু এই হ্রাস পাওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়। দেখো, এবারে যদি আমরা বলি যে একই শ্রেণীর অ্যালকোহলের ক্ষেত্রে তাদের যদি আমরা স্ফুটনাঙ্ক দেখি, বিচার করি, তাহলে একই শ্রেণীর অ্যালকোহল আমরা নিয়েছি। প্রথমে যেটা নিয়েছি ডাইইথাইল গ্লিসারল, আর দ্বিতীয়ত মনোইথাইল গ্লিসারল, আর হচ্ছে গ্লিসারল। একই শ্রেণীর অ্যালকোহল, এদের আণবিক যে ভর, সেই ভর কিন্তু তুলনামূলকভাবে দেখো বাড়ার সাথে সাথে এদের কিন্তু যে স্ফুটনাঙ্ক, সেই স্ফুটনাঙ্কটাও বাড়বে, ঠিক আছে? তাহলে আরও একবার বলছি যে একই শ্রেণীর অ্যালকোহলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। ক্লিয়ার? তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টটা যদি দেখি, সেটা কিন্তু আমাদের 190 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক হয়ে যাবে 230 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তারপরে যেটা গ্লিসারল, তার যদি স্ফুটনাঙ্ক দেখি, সেই স্ফুটনাঙ্ক হবে 290 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এখানে এই রকম হওয়ার কারণটা কি? দেখো, যখন ডাইইথাইল ইথার দেখলাম, তার ক্ষেত্রে কিন্তু একটাই OH গ্রুপ অবস্থান করেছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, ঠিক আছে? আবার মনোইথাইল গ্লিসারলের ক্ষেত্রে দুটো হচ্ছে OH গ্রুপ আছে যা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, আর গ্লিসারলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3টে আছে। অর্থাৎ এখানে OH গ্রুপ অর্থাৎ ধ্রুবীয় যে পোলার যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা কিন্তু যখন আণবিক যে গুরুত্ব, তাদের আণবিক গুরুত্ব বাড়ার জন্য দায়ী হবে। কারণ হাইড্রোজেন আর OH, এই যে OH গ্রুপ অর্থাৎ অ্যালকোহলীয় যে গ্রুপটা আছে, অ্যালকোহলীয় গ্রুপটা গ্লিসারলের ক্ষেত্রে অনেক বেশি, ফলে এরা হাইড্রোজেন বন্ধন করে থাকে, হাইড্রোজেন বন্ধনের প্রবণতা বেশি, ফলে এদের যে সংগঠিত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি, ফলে এদের আণবিক যে ভর সেটা তুলনামূলক বেশি হয়ে যায়। আর মনোইথাইল গ্লিসারলের ক্ষেত্রে দুটো আছে, এদের তুলনামূলক গ্লিসারলের থেকে একটু কম হবে তাদের স্ফুটনাঙ্ক, কিন্তু যখন আমরা ডাইইথাইল গ্লিসারল দেখব, সেই ক্ষেত্রে আরও কমে যাবে। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অ্যালকোহলের যে ফিজিক্যাল প্রপার্টি সেই সম্পর্কে। এর পরবর্তী ভিডিওতে আমরা জানব অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, তো থ্যাংক ইউ।